প্রত্যন্ত গ্রামের সাদাসিধে একটা মেয়ে, যার বারবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে গ্রামের লোকেরা তাকে ব্যাড লাকের তকমা দিয়ে দিয়েছে। গ্রামের লোকেদের অপমান শুনতে শুনতে সে বিরক্ত হয়ে উঠেছিল, তাই সে তার বাবার বয়সী একটা লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। এই প্রথম কোনো পুরুষের শারীরিক স্পর্শ পায় সে, আর তারপর তার জীবনটা পুরোপুরি বদলে যায়। 25 বছরের কুমারী মেয়েটি 50 বছরের বয়স্ক লোকের প্রেমে পড়ে যায়। এরপর আর কি কি ঘটে সেটা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি গুড লাক সাকি। হ্যালো ফ্রেন্ড, আমি রানা, আর আপনারা দেখছেন সিনেমা উইথ রানা। তো চলুন বেশি না বকে শুরু থেকে শুরু করা যাক। আজকের গল্পটা শুরু হয় একটা বিয়ের অনুষ্ঠানকে দেখে। সাকি নামের এই মেয়েটির আজকে বিয়ে, তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এইসবের মাঝেই ঘোড়ায় চড়ে পাত্র চলে আসে বিয়ে করতে। কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কিছু দুষ্টু বাচ্চারা তখন বরকে দেখে পটকাবাজি ফাটাচ্ছিল। তো যার শব্দে বরের ঘোড়া তো রীতিমতো ভয় পেয়ে দিল এক লাফ। অমনি বরমশাই তো সবার সামনে ধপাস করে মাটিতে। আর এই ঘোড়ার পিঠ থেকে পড়ে পা ভাঙার সঙ্গে সঙ্গে তার বিয়েটাও ভেঙে যায়। কারণ এই গ্রামের একটা মজার নিয়ম আছে, যেটা হলো যে পাত্র একবার ঘোড়া থেকে পড়ে যাবে তার সঙ্গে আর কোনো মেয়েরই বিয়ে দেওয়া হবে না। আর সব লোকেরা এই পাত্রকে দুর্ভাগ্যবান বলে মনে করে। তাই বেচারি সাকির আর এই যাত্রায় বিয়েটা করা হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সাকির সঙ্গে কিন্তু এরকম ঘটনা এই প্রথম না, এর আগে আরো বেশ কয়েকবার ঘটেছে। তাই এখানকার সবাই সাকিকে ব্যাড লাক সাকি হিসেবে চেনে। কারণ সাকি যেখান দিয়ে যেত সেখানে লোকেদের কিছু না কিছু খারাপ হয়ে যেত। মানে তাকে দেখলেই কারো মাথা থেকে হাঁড়ি পড়ে যেত, কেউ সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাটিতে পড়ে যেত, আরো যে কত কি হতো তার হিসেব নেই। সাকি কিন্তু এসব নিয়ে মাথা ঘামাতো না, কারণ সে কখনো নিজেকে আনলাকি বলে মনেই করতো না। সাকি আসলে নিজেকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী ছিল। তবে এর পেছনের আসল কারণ আমরা একটু পরেই জানতে পারবো। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন এই গ্রামে একজন কর্নেল আসে। গ্রামের প্রধান কর্নেলের থাকার জন্য একটা বাড়ি দেয়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে কর্নেল এই গ্রামে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে। এছাড়া আর বলে যে আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, আমার কিছু শুটারের প্রয়োজন, তাই তুমি আমাকে গ্রাম থেকে কিছু দক্ষ শুটারের ব্যবস্থা করে দেবে। তবে মনে রাখবে, যারা মন থেকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় শুধুমাত্র তাদেরকেই নিয়ে আসবে। অন্যদিকে আমরা আবার সাকিকে দেখতে পাই, সে তার বান্ধবীর সঙ্গে একটা গোডাউনে ধান বিক্রি করার জন্য যায়। এখানেই সুরি নামের একটা ছেলে সাকিকে খুব বিরক্ত করছিল। সব থেকে অসহকর বিষয় হলো, সুরি কিন্তু তার ওয়াইফ জ্যোতির সামনেই সাকিকে বিরক্ত করছিল। তখন সাকি বলে যে, এই তোর লজ্জা করে না, তুই তোর ওয়াইফের সামনে আমাকে এইসব বলছিস? সুরি তখন বলে যে, আরে ধুর, জ্যোতির এতে কোনো সমস্যাই নেই। মানে বুঝতে পারছেন তো সে কেমন বিবাহিত পুরুষ। যাই হোক, এরপর সন্ধ্যেবেলা সাকি তার বান্ধবীদের সঙ্গে যাত্রাপালা দেখতে চলে যায়। আর এই যাত্রাপালায় অর্জুনের রোল প্লে করা ছেলেকে দেখে তার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে সাকি। তখনই নাটকের একটি সংলাপে ছেলেটি বলে ওঠে, টার্গেট যদি মন থেকে করা হয় তাহলে জিত আমাদেরই হবে। আর এটা শোনার পর তো সাকি খুবই অবাক হয়ে যায়, কারণ ঠিক এই ডায়লগটা সাকির ছোটবেলার বন্ধু গুলিরাজও বলেছিল। সাকি তখন বুঝতে পারে যে এটাই হলো তার ছোটবেলার সেই বন্ধু। তাই সে দাঁড়িয়ে জোরে গুলিরাজ বলে চিৎকার করে ওঠে। এটা শুনে তো ওখানকার সবাই হাসতে শুরু করে। আর রাজু এই কথাটা শুনে, মানে যে অর্জুনের রোল প্লে করছিল, সে তো খুব লজ্জায় পড়ে যায়। সে তখন ঘাবড়ে গিয়ে তার ডায়লগটাই ভুলে যায়, আর তাই নাটক মাঝপথে রেখে সে ভেতরে চলে যায়। তো এর কিছুক্ষণ পর সাকি রাজুর কাছে গেলে রাজু বলে যে, আমি কত কষ্ট করে এখানে পৌঁছেছি তোমার কোনো আইডিয়াই নেই। আজকে তুমি আমাকে এই নাম ধরে ডাকার কারণে আমার পুরো নাটকটাই নষ্ট হয়ে গিয়েছে। সাকি তখন বলে যে, আসলে আমি অনেক বছর পর তোমাকে দেখছি, তাই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তখন রাজু বলে যে, তুমি আমার জন্য 20টা বছর অপেক্ষা করেছো, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করলে কি হতো? আর আমার নাম এখন গুলি রাজু না, আমি আমার নাম পরিবর্তন করে ফেলেছি, আমার নাম এখন রামরাও। সাকি তখন বলে, ঠিক আছে, তুমি যদি রামরাও হও তাহলে আমি সাবিত্রী। তো এরপর তারা ছোটবেলার কাহিনী মনে করতে শুরু করে। ছোটবেলায় তার সঙ্গে সাকির খুব ভালো বন্ধুত্ব ছিল। ছুরি যখন রাজুকে একদিন মার্বেল খেলায় বারবার হারিয়ে দিচ্ছিল, তখন সাকি তার দলের হয়ে খেলতে আসে এবং তারা দুজনে মিলে সুরিকে হারিয়ে দেয়। রাজু তখন সাকির হাতে মার্বেল দিয়ে বলেছিল, যদি টার্গেট মন থেকে করা হয় তাহলে দেখবে আমরাই জিতে যাব। আর এরপর সে সাকিকে 3টি লাকি মার্বেল দেয়, আর এগুলো দিয়ে তারা সবসময় জিতে যেত। এরপর থেকে সাকি ওই মার্বেল 3টিকে গুড লাক বলেই মনে করে, আর হয়তো এই জন্যই সে রাজুকে গুলি রাজু বলে রাখত। কিন্তু হঠাৎ করে একদিন রাজুর মা বাবার সঙ্গে এই গ্রাম ছেড়ে চলে যায়, আর যাওয়ার সময় সে সাকিকে ওই গুড লাক মার্বেল 3টি একবারের জন্য দিয়ে যায়। এরপর কেটে যায় 20টা বছর, আর এই 20 বছর পর এই যাত্রাপালায় প্রথম সাকির এবং রাজুর দেখা হয়। তো পরের দিন সকালে রাজু চলে যায় সাকির সঙ্গে দেখা করতে। সেই সাকিকে বলে যে, কালকে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। সাকি তখন বলে যে, দোষ তো আমারও আছে, আমি তোমার নাটকটা নষ্ট করে দিয়েছি, আমারও এমনটা করা উচিত হয়নি। তো এরপর তারা তাদের ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে করতে থাকে। এমনকি যে আঙ্কেলের কাছ থেকে তারা দুজনে চকলেট কিনে খেত, আবারও তারা তার কাছে গিয়ে চকলেট কেনে। আর একে অপরের সঙ্গে কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসে। তখন তারা কিছু বাচ্চাদের মার্বেল খেলতে দেখতে পায়। এরপর সেখানে গিয়ে তারাও ছোটবেলার মতো মার্বেল খেলতে শুরু করে। আর এখানে একটা বিষয় জানা যায়, তা হলো সাকির নজর কিন্তু খুব তীক্ষ্ণ। সে রাজুকে বলে যে, তুমি জানো আমি সবসময় তোমার দেওয়া এই গুড লাক মার্বেল 3টি আমার সঙ্গেই রাখি। তো অন্যদিকে আবার দেখা যায় কর্নেল গ্রামের যুবক ছেলেদের ডেকে আনে।
তাদের মধ্যে সুরিও সেখানে উপস্থিত হয়। এখানে কর্নেল সবার উদ্দেশ্যে বলে যে তোমরা যারা যারা এই ট্রেনিং নিতে চাও তার জন্য মাত্র 1 সপ্তাহ সময় পাবে। তো কর্নেল তখন সবার টার্গেট লক্ষ্য করে, কিন্তু সবার মধ্যে সুরির টার্গেটটাই ভালো ছিল। এই জন্য কর্নেল ঠিক করে নেয় যে কম্পিটিশনে যাওয়ার আগে পর্যন্ত সে সুরিকে নিজের হাতেই ট্রেনিং দেবে। আর এর পরের দিন সাকি যখন আবারও ধান বিক্রি করতে যায় তখন সুরি তার পেছনে আবারও লাগে, কিন্তু ঠিক তখনই সেখানে রাজু চলে আসে আর সে সুরিকে বাধা দেয়। তখন সুরি তার পরিচয় জানতে চাইলে সাকি জানায় যে এই হলো সেই গুলিরাজ যার সাথে কিনা আমি ছোটবেলায় গুলি খেলতাম আর তুই তার কাছে সবসময় হেরে যেত। তখন সুরি বলে যে তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর মেয়েদের পেছনে থাকার অভ্যাস এখনো যায়নি। এটা শুনে রাজু বলে যে তুইও তো বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর মেয়েদের বিরক্ত করার অভ্যাস এখনো যায়নি। তখন সুরি বলে যে আমাকে কিন্তু মোটেও হালকা ভাবে নিস না, এখন আমার পাওয়ার কতটা তুই কি জানিস? আমি গুলি চালাতে পারি আর সামনেই আমার কম্পিটিশন, তখন দেখবি আমার কামাল, পুরো গ্রাম আমাকে নিয়ে ধন্যি ধন্যি করবে। তখন রাজু বলে যে আচ্ছা তাহলে সাকিও এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। কর্নেল হয়তো তোমাকে সিলেক্ট করেছে, কিন্তু আমি জানি তোর থেকে আমার সাকি ভালো শুট করতে পারবে। তখন সুরি বলে যে আচ্ছা ঠিক আছে, সাকি যদি এই কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায় এবং আমাকে হারাতে পারে তাহলে আমি জীবনে ওর পিছু করব না, কিন্তু যদি আমি জিতে যাই তাহলে কিন্তু অবশ্যই ওকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে আর আমরা দুজনে মিলে একসঙ্গে বসে মধুর যাত্রাপালা দেখবো। রাজু তখন তার কথা শুনে রেগে গিয়ে হ্যাঁ বলে দেয়। এরপর রাজু সাকিকে নিয়ে কর্নেলের কাছে যায় এবং কর্নেলকে বলে স্যার মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে? কর্নেল বলে যে হ্যাঁ নিশ্চয়ই পারবে। তখন রাজু সাকিকে দেখায়, কর্নেল সাকিকে শুট করতে দেয়। রাজু তখন সাকিকে মন থেকে শুট করতে বলে। তখন সাকি শুট করলে কর্নেল তার টার্গেট দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে যে সত্যি করে বলো তুমি আগে কখনো শুট করোনি? তখন সাকি বলে যে আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে মজা করছি? তখন কর্নেল বলে যে না তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ওটা বলতে চাইনি, আসলে তুমি সবার থেকে ভালো শুট করছো। তো এরপর সাকিকে বাকিদের সঙ্গে শুট করতে দেওয়া হয়। কিছুক্ষণ পর কর্নেল বাইরে এসে সবার সামনেই বলে যে এই কম্পিটিশনের জন্য আমি মাত্র দুজনকে সিলেক্ট করেছি, তারা হলো সাকি এবং সুরি। এই কথা শোনার পর তো সাকি আর রাজু অনেক খুশি হয়ে যায়, কিন্তু সুরি এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তো এরপর শুরু হয়ে যায় তাদের ফাইনাল ট্রেনিং, কিন্তু দেখা যায় সাকি প্রথম ছেলেদের ড্রেস পরতে প্রচন্ড লজ্জা পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তারও অভ্যাস হয়ে যায়। এরপর একদিন আমরা দেখতে পাই সুরি তার ট্রেনিং এর বন্দুক দিয়ে একটা বাসে ডাকাতি করে এবং সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সব টাকা পয়সা গহনা লুট করে দেয়। আর সকালে শুটিং প্র্যাকটিস করতে এসে সে সাকিকে ওই গহনার মধ্যে থেকে একটা নেকলেস গলায় পরিয়ে দেয়। এটা দেখে তো সাকির প্রচন্ড মেজাজ গরম হয়ে যায়, সে তার হাতটা মুচকে দেয় আর বলে যে এই সুরির বাচ্চা শোন, জীবনে প্রথমবার আমি একটা সুযোগ পেয়েছি আর এটা আমি তোর জন্য কোনোভাবে মিস করব না, আমি তোকে শেষবারের মতো বলছি আমাকে একদম বিরক্ত করতে আসবি না। ঠিক তখনই কর্নেল সেখানে চলে আসে আর বলে যে কি ব্যাপার সাকি, সুরি কি তোমায় বিরক্ত করছে? তখন সাকি বলে যে এটা কিছু না স্যার, আমি ঠিক করে নেব। তো এই ঘটনার পর তো সুরি সাকির উপর আরো রেগে যায়, তাই সে গ্রামের সবাইকে নিয়ে একটা মিটিং বসায় আর সবাইকে বলে যে সাকির পরিবার অন্য একটা গ্রাম থেকে আমাদের গ্রামে এসেছে, তাহলে সে কিভাবে আমাদের গ্রামের হয়ে আমাদের গ্রামকে রিপ্রেজেন্ট করবে? তখন একটা বৃদ্ধ লোক বলেনি ও তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, কই এতদিন তো গ্রাম নিয়ে কোনো কথা বলনি, তো এখন কেন বলছো? এটা শুনে গ্রাম প্রধান বলে যে হতে পারে সে অন্য গ্রামের, কিন্তু তার ভাষা তো আমাদের মতো, তার চালচলন সবকিছু আমাদের মতো, তাহলে সে কেন পারবে না? ঠিক তখনই সেখানে রাজু চলে আসে আর বলে যে আসল ঘটনা তো আপনারা কেউ জানেন না, আসলে সুরি সাকির কাছে হেরে যাচ্ছে, এই জন্য সে তাকে বাদ দিতে চাইছে আর আপনারা কিনা সেটা সবাই মেনে নিচ্ছেন। অবশেষে গ্রাম প্রধান সাকিকে তাদের গ্রামের হয়ে খেলার পারমিশন দিয়ে দেয়। সেখানে কর্নেল আবার অনেক দূর থেকে দাঁড়িয়ে এই সবকিছু শুনছিল আর সে বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে সুরি রয়েছে। তখন সে সুরির কাছে গিয়ে বলে যে সাকির পেছনে না লেগে খেলায় মনোযোগ দাও আর তুমি ভালো হয়ে যাও, আমি চাই না শুটিং এর প্র্যাকটিসের মধ্যে তুমি নতুন কোনো ঝামেলায় জড়াও। তখন সুরি বলে যে ঠিক আছে স্যার, কিন্তু কর্নেল তখন সুরির বাইকের দিকে তাকিয়ে বলে যে এই বাইকটা এত সুন্দর, কোথা থেকে নিলে এটা? সুরি তখন বলে যে স্যার মিস্টার রেড্ডি আমাকে এটা দিয়েছে, কিন্তু কর্নেল তার কথায় বিশ্বাস করে না। তো এরপর রাত হয়ে যাওয়ার পর সুরি যখন লুকিয়ে লুকিয়ে বন্দুকটা রাখতে আসে, কর্নেল পেছন থেকে লাইটটা জ্বালিয়ে দেয় আর বলে যে কি এবার কোন বাস লুট করে আসলে? তখন আমি তোমার বাইক দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি কোনো বেআইনি কাজ করে বেড়াচ্ছ। সুরি তখন ভয় পেয়ে বলে যে স্যার আমাকে আর একটা সুযোগ দিন, আমি পুরোপুরি ভালো হয়ে যাব। তখন কর্নেল বলে যে তোমাকে একটা আমি শেষ সুযোগ দিচ্ছি, তুমি পুলিশ স্টেশনে গিয়ে যা লুট করেছো সবকিছু ফেরত দিয়ে আসবে আর আজকের পর থেকে কোনোদিন তোমার এই চোর মুখ আমাকে আর দেখাবে না। তবে হ্যাঁ আর একটা কথা, আমি যদি কখনো শুনেছি তুমি আবারও কোনো মেয়েকে বিরক্ত করছো তাহলে আমি তোমাকে সেই দিনই তোমাকে মেরে ফেলবো, যাও এখান থেকে। তো সুরি তার এসব কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে সাকি ট্রেনিং নিতে এলে দেখে যে সুরি আসেনি। তখন কর্নেল বলে যে আজকে থেকে তুমি একাই ট্রেনিং নেবে, সুরি আর আসবে না, ওর মতো চোর ডাকাত আমি আমার শুটিং এর জন্য রাখবো না। তখন সাকি বলে যে স্যার আমি খুব ভালো করে জানতাম সুরি এই গয়নাটা চুরি করেই এনেছে। তখন কর্নেল বলে যে এই সবকিছু এখন মাথা থেকে বের করে দাও আর ট্রেনিং এর জন্য কিন্তু আমাদের হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে। প্রতিযোগিতায় তোমাকে যে বন্দুকটা দেওয়া হবে সেটার ওজন 1.5 কেজি আর এই প্রতিযোগিতায় তোমার সঙ্গে আরো অনেক শুটাররা থাকবে, কিন্তু তোমার ফোকাস কোনোভাবেই নষ্ট করা যাবে না, তাদের থেকেও তুমি নিজের দিকে বেশি ফোকাস করতে পারলে পারফেক্ট একজন শুটার হতে পারবে।
তো এরপর সাকিকে কর্নেল অনেক ভালোভাবে ট্রেনিং দেওয়া শুরু করে, তাকে ভালো ভালো খাবারও খাওয়ায়। এরকমই একদিন সাকি দেখে যে কর্নেল লুকিয়ে লুকিয়ে কোনো একটা ওষুধ খাচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কিসের ওষুধ খাচ্ছেন? কর্নেল বলে যে আসলে আমার পায়ে গুলি লেগেছিল, তাই মাঝে মাঝে এই পা নিয়ে দাঁড়াতে অনেক অসুবিধা হয়। তখন সাকি বলে যে এই সমস্যায় আয়ুর্বেদিক ওষুধ সব থেকে ভালো কাজে দেয়, দেখবেন আমি আপনাকে একবার পা মালিশ করে দেব, আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। তো অন্যদিকে আমরা দেখতে পাই রাজু সাকির জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও সাকি আর আসে না। ঠিক তখনই সেখানে ছুটি চলে আসে আর বলে যে কি ব্যাপার, তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? তোমার সাকি এখানে আর আসবে না। আর তুমি কি জানো কর্নেল আমাকে সেখান থেকে কেন বের করে দিয়েছে? কারণ কর্নেল চায় না যে তার আর সাকির মধ্যে অন্য কেউ থাকুক। মানে বুঝতে পারছো তো? রাজুর তো ছুটির এইরকম কথা শুনে পুরো মাথাটা গরম হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে রাজু চলে যায় কর্নেলের বাড়িতে। আর সেখানে গিয়ে দেখতে পাই যে সাকি কর্নেলের পায়ে তেল মালিশ করছে। এটা দেখে তো রাজুর মনে সত্যি সত্যি সন্দেহ জাগতে শুরু করে। সে তো বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বেরিয়ে আসে। আর একটু পর সাকির মনে পড়ে যায় ইস আজ তো রাজুর সঙ্গে তার দেখা করার কথা ছিল, তাই সে তখন ব্যাগ নিয়ে দৌড়ে চলে যায় তার সঙ্গে দেখা করতে। কিন্তু সে সেখানে গিয়ে রাজুকে আর দেখতে পায় না। সে মনে করে যে রাজু হয়তো কোনো কাজে গ্রামের বাইরে চলে গিয়েছে, তাই সে ওই দিন তার সঙ্গে দেখা না করে বাড়ি চলে আসে। পরের দিন কর্নেল সাকিকে নেওয়ার জন্য তার বাড়িতে আসে, কারণ আজকে থেকে হায়দ্রাবাদে শুটিং এর ট্রায়াল শুরু হবে। সাকিকে এখানে সিলেক্ট হয়ে শুটিং কম্পিটিশনে অংশ নিতে হবে। তাই সাকি তাড়াহুড়োর মধ্যে রাজুর সঙ্গে দেখা না করে কর্নেলের সঙ্গে চলে যায়। আর রাজু এটা দূর থেকে দেখে বেশ কষ্ট পায়। এরপর ওখানে পৌঁছানোর পর কর্নেল একটা মেয়েকে দেখিয়ে বলে মেয়েটার নাম হচ্ছে অঞ্জলি, 4 বছর ধরে ওই শুটিং এর চ্যাম্পিয়ন, তোমাকে কিন্তু ওকেই হারাতে হবে। এরপর সাকি ভেতরে গিয়ে দেখতে পায় যে কম্পিটিশনের জন্য ওখানে আরো অনেক প্লেয়াররা এসেছে। এটা দেখে তো সে ভয় পেয়ে যায় আর সে দৌড়ে বাইরে চলে আসে। তখন কর্নেল বলে যে কি হয়েছে সাকি, তুমি বাইরে এলে কেন? সাকি বলে যে স্যার আমার প্রচন্ড ভয় করছে, আমি বাড়ি যাব। তখন কর্নেল বলে যে ভয় করে কোনো লাভ নেই, তোমাকে এই ভয়কেই জয় করতে হবে, সবকিছু ভুলে গিয়ে খেলার দিকে ফোকাস করো। কর্নেলের কথাগুলো শুনে সাকি আবারও সাহস খুঁজে পায়, তাই সে খুব চমৎকার ভাবে খেলতে থাকে। আর ফাইনালি সে খেলায় সিলেক্ট হয়ে যায়। এই খবর শুনতে পেয়ে তো সাকি আর কর্নেল দুজনেই বেশ খুশি হয়ে যায়। আর তখনই সেখানে অঞ্জলি আসে। অঞ্জলি সাকিকে অভিনন্দন জানিয়ে বলে পুরো খেলার মধ্যে আমি শুধু তোমাকেই লক্ষ্য করছিলাম, আমি এই 4 বছর ধরে অনেক প্লেয়ার দেখেছি, কিন্তু তোমার মতো একজনকেও দেখিনি। তবে তুমি চিন্তা করো না, ফাইনালে আমি তোমাকে নিশ্চয়ই হারিয়ে দেবো। তখন সাকি বলে যে দেখা যাবে ফাইনালে কি হয়, আমিও আপনাকে সহজে ছেড়ে দেবো না। তো ওই দিন সাকি সিলেক্ট হয়ে যাওয়ার পর খুশিতে কর্নেল তাকে সারপ্রাইজ দেয়, তাকে শপিং করতে নিয়ে যায়, 5 স্টার হোটেলে খেতে নিয়ে যায়। আর এইসব কিছু দেখে তো সাকির মনে লাড্ডু ফুটতে শুরু করে, মানে সে কর্নেলকে একটু অন্য নজরে দেখতে শুরু করে দেয়। তো ওই দিন রাতে ডিনারের সময় সাকি একটা লাল শাড়ি পরে কর্নেলের সামনে যায়, কিন্তু কর্নেল তাকে দেখে তেমন একটা পাত্তা দেয় না। এরপর তারা খুব মজা করে খাওয়া দাওয়া করে। আর এখানে সাকি কর্নেলকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যেমন সে এখনো বিয়ে করেনি কেন, তার কেমন মেয়ে পছন্দ, এই সব কিছু। তখন কর্নেল বলে যে বিয়ে যে করতেই হবে এমন কোনো কথা নেই, আর আমি বিয়ে করার জন্য যেমন মেয়ে খুঁজছি সেরকম কোনো মেয়ে পাইনি, তাই আমি বিয়ে করিনি। অন্যদিকে আমরা বিরোহী প্রেমিক রাজুকে দেখতে পাই, কোনোভাবেই তার নাটকে খুব একটা মনোযোগ দিতে পারছিল, কেননা কল্পনা এসে সবসময় সাকি আর কর্নেলকে দেখতে পেত। এর মধ্যেই সাকি গ্রামে ফিরে আসে এবং সে সবার প্রথমে রাজুর কাছে আসে। সে রাজুকে খুশির খবরটা দিলে সে বলে যে আমি জানতাম তুমি সিলেক্ট হবেই। এরপর সাকি বলে যে আচ্ছা তুমি সেদিন কোথায় চলে গিয়েছিলে বলতো, আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। রাজু তখন বলে যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো এদিকে সাকি সিলেক্ট হয়ে যাওয়ার জন্য গ্রামে একটা অনুষ্ঠান করা হয়, গ্রামের সবাই খুব খুশি ছিল। এর পরের দিন কর্নেল সাকির মনোবলকে আরো দৃঢ় করার জন্য একজন ডাক্তারকে নিয়ে আসে। এই ডাক্তারের নাম রুকসানা। আসলে সাকি যেন এই কম্পিটিশনে আরো বেশি মনোযোগী হতে পারে এই জন্যই ডাক্তার নিয়ে এসেছে। কিন্তু সাকি যখন দেখতে পায় কর্নেল ওই লেডি ডাক্তারের সঙ্গে খুব ক্লোজ, তখন তার হিংসা হতে শুরু করে। সে বুঝতে পারে যে অনেক আগে থেকে এরা দুজন একে অপরকে চেনে। এরপর যখন সাকিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে ডাক্তারকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেমন ডাক্তার যখন সাকিকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে বলো তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, সাকি তখন বলে যে আমার সঙ্গে একদম লড়াই করতে এসো না, আমার কর্নেলকে তুমি আমার কাছ থেকে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না, আমি তার কাছে কোনো মেয়ে মানুষকে ঘেঁষতেই দেবো না। এটা শুনে তো কর্নেল সবকিছু বুঝতে পেরে যায়। আর সাকি সেখানে কর্নেলকে দেখে লজ্জা পেয়ে দৌড়ে বাইরে চলে যায়। তখন কর্নেল সাকিকে বলে যে তোমার ভেতরে কি চলছে আমি সবকিছু বুঝতে পারছি, আমার দিকে তাকাও, তুমি আমাকে ভালোবাসো না সাকি, তোমার ভেতরে এখন যেটা চলছে সেটা শুধুমাত্র সাময়িক ভালো লাগা মাত্র, তুমি আমাকে শুধুমাত্র সম্মানই করো, আমি তোমাকে শুটিং করানো শেখাচ্ছি, 5 স্টার হোটেলে কিভাবে খাওয়া যায় সেটা শেখাচ্ছি, এছাড়াও তুমি অন্যদের থেকে আমার সঙ্গে বেশি সময় কাটাও, এই জন্য তোমার মনে আমার জন্য একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবে অন্য কিছু নয়, তুমি শুধুমাত্র আমার একটা স্টুডেন্ট এবং আমি তোমার শিক্ষক, আমাদের মধ্যে সম্পর্ক এইটুকু। সে তখন সাকিকে আরো বলে যে তুমি ভুলে গিয়েছো আমার বয়স 50 বছর আর তোমার বয়স সবে 25, আমাদের মধ্যে কিভাবে সম্পর্ক হয়, তুমি এসব কি উল্টোপাল্টা চিন্তা মাথায় নিয়ে ঘুরছো, এইসব চিন্তা মাথার মধ্যে থাকলে কিন্তু তুমি শুটিং এ মনোযোগী হতে পারবে না, তাই আমি বলছি এইসব চিন্তা মাথা থেকে একবারের জন্য দূর করে দাও। তো এতক্ষণে সাকিকে দেখে মনে হচ্ছিল সে তার কথা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু মোটেও তা না, সাকি কর্নেলের কথা এক কান দিয়ে শুনছে অন্য কান দিয়ে ঠিকই বের করে দেয় আর মুচকি এসে সেখান থেকে চলে যায়। তো এরপর শুরু হয়ে যায় সাকির ফাইনাল খেলার শুটিং। আর তারপর হঠাৎ একদিন তার সঙ্গে রাজু দেখা করতে আসে। সে বলে যে বাহ তুমি এখন সবকিছু পেয়ে গেছো আর আমাকে সুন্দরভাবে ভুলে গিয়েছো তাই না, আর দেখো একবার
কম্পিটিশন শেষ হয়ে যাক, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। তখন রাজু বলে যে বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে কেন থাকবে, তুমি তো কর্নেলের সঙ্গে থাকবে। তখন সাকি বলে যে বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা ঠিক কোথায়। এই বলে সাকি ট্রেনিং বন্ধ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তো ওই দিন রাতে রাজু যাত্রার জন্য তৈরি হচ্ছিল। সে তখন জানতে পারে যে তার নাটক দেখার জন্য একজন ফেমাস ডিরেক্টর আসবে, তাই এই নাটক তাকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে যাতে ডিরেক্টরের নজরে পড়ে যায়। কিন্তু রাজু যখন নাটক করছিল তখন সে নাটক দেখার জন্য কর্নেল আর সাকিও সেখানে আসে। তো রাজু তো এতক্ষণ খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু যখন কর্নেল এবং সাকিকে একসঙ্গে দেখে তার মাথাটা আরো নষ্ট হয়ে যায়। সে তার সব ডায়লগ ভুলে যায় এবং নাটক মাঝপথে বন্ধ রেখে আবার চলে যায়। এটা দেখে তো সাকি রাজুর কাছে গিয়ে বলে কি হয়েছে তোমার, তুমি তো খুব ভালোই নাটক করছিলে। তখন রাজু বলে যে তুমি আর আমার সঙ্গে কথা বলতে এসো না, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে আমার জীবনে সব খারাপই ঘটছে। আসলে নিজের প্রিয় মানুষের মুখ থেকে এমন কথা শুনে সাকি তো অনেক কষ্ট পেয়ে যায়। তাই সে রাজুর দেওয়া মার্বেল গুলো তাকে ফিরিয়ে দেয়, সেখান থেকে দৌড়ে চলে আসে। ওই দিন সে সারা রাত কাঁদতে থাকে। আর এইভাবেই যখন তার ফাইনাল খেলার দিন চলে আসে তখন সে মন খারাপ করে ফাইনাল খেলতে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে আবার রাজুর সাকির জন্য অনেক চিন্তা হচ্ছিল। আসলে রাজু বুঝতে পেরেছে সে তার ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তাই সে কোনো কাজে ঠিক করে মন বসাতে পারছিল না। এমনকি মেকআপের সময় সে ক্রিমের পরিবর্তে মুখে ফেভিকল লাগিয়ে ফেলে, আর এটা সে টেরও পায় না। অন্যদিকে সাকির খেলার সময় রাজুর বলা কথাগুলো বারবার মনে পড়তে থাকে। আর এদিকে আবার দেখা যায় সেই ফেমাস ডিরেক্টর রাজুর সঙ্গে দেখা করতে আসে। রাজু তো তাকে দেখে বেশ খুশি হয়ে যায়। তখন সেই ডিরেক্টর বলে তুমি আমার মুভিতে কাজ করছো, তোমাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। রাজু তখন ধন্যবাদ জানায়। তখন ডিরেক্টর বলে যে ধন্যবাদ আমাকে না জানিয়ে সাকিকে জানাও, সে কর্নেলকে বলে আমাকে এখানে পাঠিয়েছে। আসলে কর্নেল হলো প্রডিউসারের একজন ভালো বন্ধু, তার কথাতেই আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এ কথা শুনে তো রাজু তার সব ভুল বুঝতে পারে। তখন সে তার মাথার মুকুট গোপ খোলার চেষ্টা করছিল, কিন্তু ফেভিকল থাকার কারণে সে কিছুতেই করতে পারছিল না। সে তখন সাকিকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। সে দৌড়ে তখন সাকির কাছে যেতে শুরু করে। তখন সে পাশে সুরিকে দেখতে পায়, আর সুরি তখন বাইক নিয়ে তাকে সাকির কাছে পৌঁছে দেয়। আসলে সুরি এতদিনে তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে মনে মনে অনেক অনুতপ্ত ছিল। আর এদিকে দেখা যায় সাকির পারফরমেন্স খুব খারাপ হচ্ছিল। কর্নেল তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার সাকি তখন কাঁদতে কাঁদতে কর্নেলের হাতটা ধরে ফেলে, কিন্তু কর্নেল তার হাত সরিয়ে নেয়। সাকি মনে করে যে কর্নেল হয়তো তাকে এখন ইমোশনালি সাপোর্ট দেবে, কিন্তু কর্নেল তাকে আবারও বুঝিয়ে বলে যে এগুলো তোমার ভুল ধারণা। আর এবার তো সাকি কর্নেলের উপর রেগে যায়, তাই সে দেখে অনেক খারাপ ভাবে খেলতে থাকে, যা দেখার পর কর্নেলেরও অনেক খারাপ লাগছে। ঠিক তখনই সেখানে রাজু চলে আসে। সে সাকির সঙ্গে 1 মিনিট কথা বলতে চায়। এরপর রাজু সাকির হাতে সে মার্বেল গুলো দিয়ে বলে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আজকে তোমাকে আমার জন্য বা কর্নেলের জন্য জিততে হবে না, তুমি তোমার নিজের জন্য জিতবে, আর সবাইকে দেখিয়ে দেবে যে তোমাকে ছোট করে দেখার কিছু নেই। আর সেখান থেকে চলে যাওয়ার সময় সে আবার সেই পুরনো ডায়লগটাই বলে, নিজের মন থেকে নিশানা লাগাও, তাহলে দেখবে জিত তোমারই হবে। তারপরে এখানে চমৎকার কম্পিটিশন শুরু হয়ে যায়। আর ফাইনালি সাকির সঙ্গে শুরু হয় অঞ্জলির লড়াই। তাদের দুজনের মধ্যে টান লড়াই চলতে থাকে। আর তাদেরকে মাত্র 2টি টার্গেট লাগাতে হবে। একটি টার্গেট সাকি জায়গা মতো লাগায়, কিন্তু দ্বিতীয় টার্গেট লাগানোর আগে সাকি মার্বেল গুলো মাটিতে ফেলে দেয়। কারণ কর্নেল তাকে বলেছিল গুড লাক বলতে কিছু হয় না, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি। তো এরপর সাকি পুরো ফোকাস দিয়ে এমন একটা টার্গেট করে যেটা বোর্ডের একদম মাঝখানে গিয়ে লাগে। আর ফাইনালি সাকি এই কম্পিটিশনে জিতে যায় এবং ন্যাশনাল লেভেলে খেলার জন্য কোয়ালিফাই হয়ে যায়। এর কিছুদিন পরই আমরা দেখতে পাই সাকির সঙ্গে রাজুর বিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে সুরি তো অনেক ভালো হয়ে গিয়েছে। সুরি জানতো রাজু যদি একবার ঘোড়ায় করে আসে তাহলে ঘোড়া তাকে আবারও উল্টে দেবে, তাই এবার সে তাকে অটো করে নিয়ে আসে। তো এরপর আমরা রাজু আর সাকির বিয়ে দেখতে পাই। আর এই বিয়ের দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে ইচ্ছা শক্তি মানুষকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারে। তো যাই হোক বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর মুভিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।